বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিন 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের দোসররা তারা একটি চক্রান্ত করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য ৭১-এর স্বাধীনতা যেই ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে বলেছিল বিল ক্লিন্টনের সম্বোধনা অনুষ্ঠানে যে রিসেট বাটন দিয়ে ৭১-এর ইতিহাস ছাত্ররা মুছে ফেলেছে। ওই কথা উনি যে বলেছে সেটা তার মনের কথা ছিল, তা এখন তিনি এটা বাস্তবায়ন করার জন্য এই কোমলমতি শিশু রাজনীতিতে এসব বৈষম্যবিরোধী ছাত্ররা কিন্তু কোমলমতি শিশু বললে চলে। কারণ একটা মানুষ ৪০-৫০ বছর রাজনীতি করলে রাজপথে আন্দোলন সংগ্রামে তখন তিনি রাজনীতিতে পরিপক্ক হন। কিন্তু এসব ছেলেরা হয়তো ইউনিভার্সিটিতে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, ব্রেন ঠিকই আছে, সব দিক দিয়ে তারা ঠিক আছে, কিন্তু তাদের ওই বুঝটুকু ওই বয়সটুকু হয় না রাজনীতি করার মতো। তাই এই কোমলমতি, আমি বলবো এই শিশুসুলভ এই রাজনীতিবিদদের মাথার মধ্যে তিনি একটি মগজ ধোলাই করেছেন যে এখন তিনি ৭১-এর এই পরাজিত শক্তি তাদেরকে নিয়ে বাংলাদেশকে স্বাধীনতার বিরোধী শক্তি এবং পাকিস্তানের একটি করদ রাজ্য করার জন্য তিনি তার দীর্ঘদিনের যে চেষ্টা ছিল তা সফল করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। ওটাই বাস্তবায়ন করার জন্য তিনি ৩১শে ডিসেম্বর এই শহীদ মিনারে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা যে বিপ্লবী সরকার গঠন করার জন্য যে একটা চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিক সাহেব তিনি বলেছেন যে এটা রাষ্ট্রীয়ভাবে আমরা কেউ সমর্থন করি না, এটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আসলে বিতর্কত তারাই তাদেরকে ইন্ধন দিয়ে এইগুলো করাচ্ছে। তো আমি যে কথাটি বলবো যে এখানে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, কারণ ওরা মনে করেছিল যে এখন যে অবস্থা দেশের মানুষ নির্বাচন চাচ্ছে, নির্বাচন যদি হয় ১-১.৫ বছরের নির্বাচন হলে এখন আওয়ামী লীগ যেহেতু ছন্ন ছাড়া, তো বিএনপি অবশ্যই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। তার জন্য তারা এখন মনে করছে যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, তাই তারা বিএনপিকেও মাইনাস করার জন্য তারা ছলে বলে কৌশলে এখন নির্বাচন না করানোর জন্য তারা সকল ফন্দি আটছে। তাই তাদের যারা বুদ্ধিজীবী আছে, তাদেরকে যারা বুদ্ধি দিচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিরা, বুদ্ধিজীবীরা, তারা তাদেরকে নানান বুদ্ধি দিয়ে এখন তাদেরকে বুদ্ধি দিয়েছে যে ৫ই আগস্টের পর যে বিপ্লবী সরকার কথা করার ছিল সেটা তখন হয় নাই, কিন্তু এখন এটা করা যেতে পারে। তাই তাদেরকে দিয়ে তারা এখন বলছে বাংলাদেশের সব আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া সব রাজনৈতিক দলকে নিয়ে তারা এই বিপ্লবী সরকার গঠন করবে। তো বিএনপিকে তারা দাওয়াত করবে, বিএনপি তো কোনোভাবে যাওয়ার প্রশ্ন ওঠে না, যেহেতু ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বিএনপির যেই নেতা জিয়াউর রহমান, তিনি একটা সেক্টর কমান্ডার ছিলেন এবং তিনি তার অবদান আছে মুক্তিযুদ্ধে, যার জন্য তিনি একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তিনি তো স্বাধীনতার যে ভুলুণ্ঠি ৭১ স্বাধীনতাকে মুছে তিনি আর ওদের সাথে যেতে পারছেন না। ওরা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে ৫ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এটার আমেরিকা যদি ইন্ধন দিয়ে থাকে, এটার মাস্টার মাইন্ড ছিল জামাতে ইসলাম। এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। জুলাই যখন আন্দোলন হয়েছে তখন ঢাকা শহরে সবাই দেখেছেন যে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় নতুন নতুন ছেলেরা কোথার থেকে এসছে, মানুষের সমালোচনা করছে, যেসব আনাগোনা করছে। আমরা তখনই বুঝেছি সারা বাংলাদেশের ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতাকর্মীদেরকে তারা ঢাকার আশেপাশে বিভিন্ন মেসে বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছে। এই আন্দোলনের সময় তারা দুর্বার আন্দোলন করেছে এই কোটা বিরোধী আন্দোলনের ভিতরে ঢুকে। কোটা বিরোধী আন্দোলন ওরাই তখন বুঝতে পারে নাই, কিন্তু যখন আন্দোলন শুরু হলো তখন এই আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস এরা তাদেরকে প্ররোচনা দিয়ে এই জামাতের সাথে মিলে তারা এই কোটা বিরোধী
কোটা যেসব দাবিটা মেনে নিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তখন তারা এক দফা এক দাবি, সরকার কবে যাবে, সরকার হটানোর জন্য এক দাবি। এটার মধ্যে 100% জামাতে ইসলাম এটাকে গাইড করেছে। পরবর্তীতে আমরা দেখেছি 5 আগস্টের পর এই জামাতে ইসলামে যেভাবে কথাগুলো বলছে সেভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলছে। আর সবচেয়ে বড় ক্লিয়ার মেসেজ হলো 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর ওদিনে রাত্রে আপনারা দেখেছেন, সারা জাতি দেখেছে যে সামরিক বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যখন সব রাজনৈতিক দলকে নিয়ে বসবে, সবাইকে ডেকেছিল ক্যান্টনমেন্টে, তখন আপনারা দেখেছেন সবাই ওদিন উনি বারবার বলছে যে শফিক সাহেব কোথায়, খালি জামাতে ইসলামের আমির শফিকুর রহমানকে তিনি খুঁজছেন, শফিকুর রহমান কোথায়, আসিফ নজরুল কোথায়, তাদেরকে খুঁজছেন। কিন্তু বিএনপি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি সবচেয়ে, আওয়ামী লীগ নাই, বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি কোনো নেতার নাম তিনি বলছেন না। তখনই আমরা স্পষ্ট হয়ে গেছি যে জামাতের সাথে এই তাদের একটা লিয়াজো হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এখন তারা জানে যে এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকে আন্দোলনের এই নেতাদেরকে তারা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। এই যে সার্জিজ বলেন, এই সার্জিজ আলম, হাসনাত আবদুল্লাহ, এই যারাই ছিল তারা সবগুলাই এই জামাতের সাথে তাদের গাঁট বাঁধা। তারা এখন তারা দেখছে যে সামনে নির্বাচন তো এখন হবেই, 1 বছর 1.5 বছর পর নির্বাচন হলে বিএনপি আসবে, তারা তো বাংলাদেশে একটি সিটও পাবে না। তাই তারা এখন জামাত ইসলাম তাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে যে তোমরা বিপ্লবী সরকার করতে পারো নাই, কিন্তু এখন ডাক দাও সব রাজনৈতিক দলকে শহীদ মিনারে ডাক দাও, ডাক দিলে আমরাও থাকবো, তখন আমরা একটা বিপ্লবী সরকার গঠন করে 3, 4, 5 বছর আমরা এভাবে থাকবো, তখন তোমরা নতুন দল গঠন করবা। নতুন দল গঠন করার পর আপনারা খেয়াল করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সার্জিজ আলমরা বারবার বলেছে যে আমাদের কোনো রাজনৈতিক বাসনা নাই, আমরা কোনো রাজনৈতিক দলও করব না। কিন্তু একথা বলার পর এই কয়েকদিন তারা কিন্তু বলছে যে আমরা 2 মাসের মধ্যে আমরা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছি। তাহলে তাদের কথার মধ্যে তারা সকালে কথা বলে, বিকালে কথা বলে, এখানেই প্রতিমান হয়েছে তাদেরকে জামাতে ইন্ধন দিয়ে। জামাত বলছে তোমরা একটা দল করবা, আমরা তোমরা এবং ইসলামী দলগুলোকে নিয়ে আমরা একটা জোট করে আমরা আগামীতে ইলেকশন করব। এর মধ্যে বিএনপিকে ভাঙানোর জন্য সরকারি গোয়েন্দাদেরকে দিয়ে বিএনপিতে যাদেরকে বহিষ্কৃত করা হয়েছে, যারা কিছু সুবিধাবাদী তাদেরকে এই কিংস পার্টিতে ঢুকানোর জন্য এখন থেকে তদবির শুরু হয়েছে। আপনারা দেখেছেন রেজবি বারবার বলেছে বিএনপি তারা গোয়েন্দা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, এবং বিএনপি রেজবি সাহেব 2 দিন আগে বলেছে যে আপনারা দেখেছেন স্পষ্ট হয়ে গেছে যে জামাতের এই চক্রান্ত বিএনপি বুঝে গেছে। রেজবি সাহেব কি বলেছেন যে হাত পায়ের রক কাটা এবং এসব দল এবং যারা চাঁদাবাজিতে লিপ্ত ব্যাংক তারা দখল করেছে, তারা কিন্তু উনি বলতে চেয়েছেন ইসলামী ব্যাংক কিন্তু জামাতে ইসলাম দখল করেছে তারা। আর হাত পায়ের রক কাটা এই জন্য বলেছে যে আমরা যারা তখন 80 দশকে কলেজে পড়েছি, 70 দশকের শেষ দিকে এবং 80 দশকের প্রথম দিকে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আপনারা তখন ইতিহাস ঘাটলে দেখবেন তখন চট্টগ্রাম বাংলাদেশের প্রায় ভার্সিটির মধ্যে এই শিবির হাত পায়ে রক কাটতো। ছাত্র দলের ছেলেরও কাটতো, ছাত্রলীগের ছেলের এবং ছাত্রমন্ত্রী কমিউনিস্ট পার্টি এই তাদের ছাত্র ইউনিয়ন এবং অনেক ছেলে মেয়েদের হাত পা রক কেটেছে এই ইসলামী ছাত্র শিবির। তখন রেজবি কিন্তু সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির ভিপি ছিলেন 80 দশকের প্রথম দিকে। তখন তার সংগঠনের অনেক ছেলে মেয়ের হাত পায়ে রক কেটেছে ছাত্র শিবির। এই জন্য উনি বলছে, তিনি কিন্তু নাম না বললেও জামাত ইসলামকে তিনি ছাত্র শিবিরকে ইঙ্গিত করে বলেছেন যে তারা এই হাত পায়ে রক কাটার দল, আর যারা ব্যাংক দখল করে তারা এখন নতুন চক্রান্তে নেমেছে। তাই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আগামী দিন 31শে ডিসেম্বর এই 71-এর পরাজিত শক্তি যারা 71 সালে যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে সেই জামাতে ইসলাম, এই জামাতে ইসলাম স্বাধীনতার 53 বছর পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন এই রাজাকার যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড দিয়েছে, তারা তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে হেমিলিয়ানের বাসিওলার মতো তারা তাদেরকে এমন মন্ত্র পড়িয়েছে, এই অবুজ কোমলমতি
শিশুরা, নতুন রাজনীতিবিদরা তারা এখন বুঝে না বুঝে জামাতের বাঁশির সুরে তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছে। তাই আগামী দিন শহীদ মিনারে আপনারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আগামী দিন শহীদ মিনারে সম্ভবত 11টার সময় বাংলাদেশ ছাত্র শিবির তারা একটা সভা ডেকেছে, তারা জনসভা করবে। এটার কারণ কি, 3টা বাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওরা অনুষ্ঠান করবে, যেই অনুষ্ঠান করার কথা। এই অনুষ্ঠান করার সকালে যদি 11টা বাজে হয়, তাহলে সারা বাংলাদেশের জামাতে ইসলাম এবং শিবিরের ছেলে মেয়েদেরকে একত্রিত করে এবং অন্যান্য ইসলামিক জঙ্গিবাদী যারা আছে তাদেরকে নিয়ে 3টা বাজে তারা সেই অনুষ্ঠানটুকু করবে। সেই অনুষ্ঠানের মধ্যে তারা চেষ্টা করবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং 72-এর সংবিধান, যে স্বাধীনতার 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যেই আমাদের 72-এর সংবিধান সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে, সেই 72-এর সংবিধানকে তারা পদদলিত করে তারা ওটাকে বাদ দিয়ে আবার নতুন সংবিধান পাকিস্তানি দ্বারায় নিয়ে যাওয়ার জন্য তারা সংবিধান, এমনও হতে পারে তাদের চিন্তা ভাবনা থাকতে পারে যে 47-এ দেশ ভাগ হয়েছে, আমরা মুসলিম জাতি হিসাবে আমরা পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছি, আমাদের কায়েদ আজম তার নেতৃত্ব দিয়েছে, সেই কায়েদ আজম আমাদের জাতির পিতা এবং পাকিস্তান জিন্দাবাদের জায়গায় তারা হয়তো বাংলাদেশ জিন্দাবাদে রাখবে, কিন্তু জাতির পিতা হিসাবে তারা কায়েদ আজমকেই তারা এই ধরনের রাখার চিন্তা ভাবনা করা তারা এগিয়ে যাচ্ছে। তাই আমি সারা বাংলাদেশে বিএনপির ভাই আমার যারা আমার কথা শুনছেন, বিএনপি ভাইরা আপনারাও এখন নির্বাচন হলে অবশ্যই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে নির্বাচন হলে। কিন্তু তারা বিএনপিকেও মেনে নিতে পারছে না। তারা জানে বিএনপি স্বাধীনতা পক্ষের শক্তি। তাই এই স্বাধীনতার পক্ষের শক্তিকে বিতাড়িত করার জন্য আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকেও মাইনাস করার জন্য -2 ফর্মুলাতে তারা এগিয়ে যাচ্ছে। তাই বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা প্রস্তুত হন, এখনই তাদেরকে প্রতিহত করে আমরা এই স্বাধীনতা বিপক্ষের শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করে আবার স্বাধীনতার পক্ষের শক্তি জাতীয় পার্টি এবং কমিউনিস্ট পার্টি যারা আছে এবং আওয়ামী লীগ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে বিতাড়িত করে এই বাংলাদেশে আবার স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তিশালী করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যেই বিজয় হয়, আমরা স্বাধীনতার 71-এর স্বাধীনতার যে যুদ্ধের যেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আবার সমুন্নত করে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এবং স্বাধীনতার বিপক্ষের শক্তিকে চিরদিনের জন্য আমরা দেশ থেকে বিতাড়িত করে আবার বাংলাদেশের বিজয়ের পতাকা নিয়ে আমরা এই দেশকে সারা বিশ্বে উজ্জ্বল করে তুলব, সেই আশা ব্যক্ত করে। আর আমার শেষ কথা থাকবো, আগামী দিন 31শে ডিসেম্বর কোনো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি কেউ যেন শহীদ মিনারের ধারে কাছে না যায় এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা বিরোধী শক্তি থেকে মোকাবিলা করার জন্য আমরা এখনোই প্রস্তুত হই। আমাদের এখন স্লোগান থাকবে যে 31শে ডিসেম্বর যুদ্ধ স্বাধীনতা বিরোধীদের যেই অনুষ্ঠান তার প্রতিহত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে তাদেরকে বিতাড়িত করব। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।